আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে নিয়মিত সেশনে আয়োজন করছে। এছাড়াও আসন্ন প্রফকে সামনে রেখে সেজন্য অ্যাক্সিস মেডিকেল স্কুল শুরু করেছে রিটেনশন এন্ড ভাইভা সেশন ফর ডিফারেন্ট সাবজেক্ট। এরই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হচ্ছি প্যাথোলজি সেশন নিয়ে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের জেনারেল প্যাথোলজি সেশন আমরা সিস্টেমিকে ঢুকবো। আজকে আমাদের আলোচনার বিষয় হেমাটোলজি। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন দেবেশ ঝা ভাইয়া। ভাইয়া বর্তমানে রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। আজকের আমাদের টপিক বেসিক হেমাটোলজি এন্ড লিউকেমিয়া। আর হোস্ট হিসেবে আমি আছি মোহাম্মদ আবু মুসা, 4th ইয়ার, পড়াশোনা করছি শহীদ সুহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তাহলে চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মুসা ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটা হোস্টিং করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি অ্যাক্সিস মেডিকেল পরিবারকে যে আমাকে এই সুযোগটা দিয়েছেন যে আমি আমার নলেজ গুলা এখানে শেয়ার করতে পারবো। এন্ড আমি আমার ছোট ভাই বোনদেরকে প্রফের জন্য ওদের পড়াশোনার জন্য সাহায্য করতে পারবো। আর আমি আশা করতেছি যে এই সেশনটা যারা যারা দেখতেছেন, যারা ছোট ভাই বোন যারা যারা এই সেশন গুলা দেখতেছেন, তারা পরীক্ষার জন্য উপকৃত হবেন। এবং আশা করতেছি যে তাদের এই সেশনটা শেষ করার পরে যদি আপনি বড় এই চ্যাপ্টার রিলেটেড বইগুলা পড়েন, তখন আপনার টপিক গুলা বুঝতে, কন্টেন্ট গুলা বুঝতে সুবিধা হবে। তো আজকে প্রোগ্রামের প্যাটার্নটা থাকবে যে আমি স্লাইড আছে, স্লাইডের মধ্যে পাস্ট কোয়েশ্চেন আছে আপনাদের কোয়েশ্চেন ব্যাংক থেকেই। ওই প্রশ্নটাই আমি অ্যান্সার দিয়ে প্রিসাইজ ভাবে ডিসকাস করব। তো মুসা ভাই স্ক্রিনটা শেয়ার করবে, যেখানে স্লাইড থাকবে আর স্লাইডের মধ্যে কোয়েশ্চেন থাকবে, এন্ড আমি প্রশ্নের উত্তরটা প্রিসাইজ ভাবে দিব। তো দেরি না করে শুরু করি আমরা। মুসা ভাই শেয়ার করতে পারো। জি ভাই। ভাই টেকনিক্যাল সমস্যা মানে কোন পেজটা স্লাইড করছো ভাই? ফাইলটা অন হয়েছে, দেখতে পারতেছি না স্লাইডটা। আচ্ছা আমি তো ওয়ানই করতেছি, ওয়ান করলে তো না, স্লাইড নাম্বার হচ্ছে 46 থেকে। যদি সমস্যা হয়েছে তাহলে কি আমি শেয়ার করব? হ্যাঁ আপনি শেয়ারটা করেন, মানে আমার এখানে শেয়ার করতে মানে প্রবলেম হচ্ছে তো এখানে। আচ্ছা আচ্ছা, আমি করতেছি।
সরি, আজকে একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেল, এটার জন্য হচ্ছে সরি। তো আজকে আমরা আর দেরি না করে শুরু করি। তো প্রথম আমাদের আজকে টপিকটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড, বোন ম্যারো এন্ড রেড সেল ইন্ডিসেস। তো এটা হচ্ছে আমাদের টপিক আজকে। তো দেখি আজকে প্রথম প্রশ্নটা হচ্ছে যে হোয়াট প্রথম প্রশ্নটা হচ্ছে রাইট ডাউন দ্য ডেভেলপমেন্টাল স্টেজেস অফ আরবিসি। তো ডেভেলপমেন্টাল স্টেজেস অফ আরবিসি বলতে গেলে 8টা আরবিসি এর স্টেজটা হচ্ছে প্রিসাইজলি বলতে হবে। নাম্বার 1 হচ্ছে যেটা হচ্ছে প্লুরিপোরেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, পিএইচএসসি, নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে কোলোরি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট, মানে সেকেন্ডটা। থার্ড থার্ড মধ্যে লিখবেন প্রো ইরাইথ্রোব্লাস্ট। তারপর হচ্ছে এই প্রো ইরাইথ্রোব্লাস্টের পরে আসবে প্রো আর্লি ইন্টারমিডিয়েট এন্ড লেট ইরাইথ্রোব্লাস্ট। এই আর্লি ইন্টারমিডিয়েট এন্ড লেট ইরাইথ্রোব্লাস্টটাকে হচ্ছে বেসোফিলিক বেসোফিলিক ইরাইথ্রোব্লাস্ট, পলিক্রোম্যাটোফিল ইরাইথ্রোব্লাস্ট এন্ড হচ্ছে অর্থোক্রোম্যাটিক ইরাইথ্রোব্লাস্টটা লিখতে পারবেন। তারপরে আসবে রেটিকুলোসাইট এন্ড শেষে আসবে রেড ব্লাড সেল। তো আমি আবার একবার রিপিট করতেছি। হ্যাঁ 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 ভাইয়া, বলো ভাই, ভাইয়া। আপনি হলে স্ক্রিনশটটা অফ করে দেন, আমি ইনশাআল্লাহ এবার করতে পারবো ভাই। আচ্ছা আপনি আচ্ছা, অফ করে দেন। তাহলে আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। তো আমি যে স্লাইড গুলা নামটা বললাম, আমি আবার একবার রিপিট করতেছি। তো এখানে মুসা স্ক্রিন শেয়ার দিছে, তো আমি হচ্ছে তো এখানে হচ্ছে 8 স্টেজেস, আমি 8টা স্টেজ আবার রিপিট করতেছি। নাম্বার 1 হচ্ছে প্লুরিপোরেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। নাম্বার 2টা হচ্ছে কোলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোব্লাস্ট। নাম্বার 2টা হচ্ছে নাম্বার 3টা হচ্ছে প্রো ইরাইথ্রোব্লাস্ট। নাম্বার 4টা হচ্ছে বেজোফিলিক ইরাইথ্রোব্লাস্ট। নাম্বার 5টা হচ্ছে পলিক্রোম্যাটোফিল ইরাইথ্রোব্লাস্ট। নাম্বার 6টা হচ্ছে অর্থোক্রোম্যাটিক ইরাইথ্রোব্লাস্ট। নাম্বার 7টা হচ্ছে রেটিকুলোসাইট এন্ড শেষেরটা হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট, ইরাইথ্রোসাইট। তো এই 8টা স্টেজ আশা করি আপনারা নোট করতে পারছেন। তারপরে আসি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ আরবিসি। নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ আরবিসি বলার আগে আমি বলতে চাই যে আগে আপনারা চিন্তা করেন হেমোগ্লোবিন মধ্যে একটা হেম আছে এন্ড একটা গ্লোবিন পোর্শন আছে। তো হেম পোর্শন তো আয়রন এন্ড গ্লোবিন পোর্শন হচ্ছে প্রোটিন, যেখানে অনেক অ্যামিনো অ্যাসিড আছে। তো হেম পোর্শনে আগে কথা বলি। তো requirements for erythropoiesis: number 1 iron for formation of heme, number 2 হচ্ছে amino acids, that is protein for synthesis of globin, number 3 টা হচ্ছে vitamin B12 and vitamin B9 or folic acid for cell division, number 4 টা হচ্ছে trace elements like copper, zinc and cobalt। এই copper, zinc and cobalt হচ্ছে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে অনেক এই রিঅ্যাকশনে। এন্ড শেষের 5 নম্বরটা হচ্ছে হরমোন, কর্টিসল এন্ড গ্রোথ হরমোন। আমি আবার একবার রিপিট করতেছি। নাম্বার 1 ইজ অ্যামিনো অ্যাসিড, দ্যাট ইজ for synthesis of globin, number 2 iron, number 3 vitamins like vitamin B12 and B9, number 4 trace elements like copper, zinc and cobalt, and number 5 cortisol and growth hormone। এখন what are the essential nutrients for hematopoiesis? Same question। তারপর আসি হোয়াট ইজ রেটিকুলোসাইট। রেটিকুলোসাইটটা হচ্ছে it is the state of development of RBC, which is just formed before the maturation of RBC। মানে হচ্ছে এটা হচ্ছে যেটা ইরেথ্রোসাইটটা ফর্ম হবে তার ঠিক এক আগের স্টেজটা যেটা হচ্ছে ওটাকে বলা হয় রেটিকুলোসাইট। তো ডেফিনেশন বলতে গেলে আপনারা বলবেন যে ইট ইজ ওয়ান অফ দ্য series of developmental stages of RBC which is just formed before the maturation of erythrocyte। and যদি স্ট্রাকচারের চিন্তা করি তো নরমাল ইরাইথ্রোসাইটের ডায়ামিটারটা থাকে হচ্ছে 6.7 to 7.7 ন্যানোমিটার, কিন্তু রেটিকুলোসাইট একটু বড় থাকে, এটা 10 ন্যানোমিটার মতো থাকে। এন্ড এখানে হচ্ছে নিউক্লিয়াস
হেমোগ্লোবিনটা থাকে হচ্ছে ইম্যাচিউর স্টেজে, মানে হেমোগ্লোবিন ফরমেশনটা কমপ্লিট কিন্তু হচ্ছে একটু ইম্যাচিউর স্টেজে, আরো একটু হেমোগ্লোবিন প্রসেসটা বাকি থাকে, মানে হেমোগ্লোবিনের প্রসেসিংটা বাকি থাকে। এন্ড it doesn't consist of nucleus, or it may consist of pycnotic nucleus. তো এটা ছিল রেটিকুলোসাইট। আর নর্মাল রেটিকুলোসাইট কাউন্ট ইন হিউম্যান বিং ইজ in normal healthy individual is 0.2 to 2% of total cells circulating in blood vessels. তো প্রথম স্লাইডটা শেষ, দ্বিতীয় স্লাইডে আসি। দ্বিতীয় স্লাইডে আছে what are the indications of bone marrow aspiration। তো আমি ইন্ডিকেশন গুলো বলতেছি, আপনারা নোট করেন। নাম্বার 1 হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নাম্বার 2টা হচ্ছে আয়রন, নাম্বার 2টা হচ্ছে সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া। নাম্বার 3টা হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পুরপুরা। নাম্বার 4টা হচ্ছে মাল্টিপল মাইলোমা। নাম্বার 5টা হচ্ছে ফিব্রোসিস। নাম্বার 6টা হচ্ছে প্যারাসাইটিক ডিজিজেস লাইক কালা আজার। এন্ড আমি কোথায় কোথায় পাইছি যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াও বলা যায়, যখন যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কজটা যদি বের করা যায় না, তখন হচ্ছে বোন ম্যারোতেই দেখে বুঝতে হয় যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি কারণে। তো এই 7টা কারণ যেটা আমি বলছি, আমি আবার রিপিট করতেছি। নাম্বার 1 হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, নাম্বার 2 হচ্ছে সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া, নাম্বার 3টা হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পরপুরা, নাম্বার 4টা হচ্ছে multiple myeloma, number 5 myelofibrosis, number 6 is Kala Azar, and number 7 is megaloblastic anemia. তো 2 নম্বর প্রশ্ন আসি, হোয়াট আর দ্য অ্যাবসলিউট ইন্ডিকেশনস অফ বোন ম্যারো অ্যাসপিরেশন। আগের কথাটাই বললে হবে, কিন্তু এখানে যদি স্পেসিফিক অ্যাবসলিউট ইন্ডিকেশন লেখা আছে, তো আগের 4টা পয়েন্ট যেগুলা বলছি সেটা বললে সবচেয়ে ভালো হবে। আমি 4টা পয়েন্ট আবার রিপিট করতেছি। নাম্বার 1 অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, নাম্বার 2 হচ্ছে সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া, নাম্বার 3টা হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পরপুরা, নাম্বার 4টা হচ্ছে মাইলোফাইব্রোসিস। তো শেষ। তারপরে আসি 3 নম্বর কোশ্চেনে, হোয়াট আর দ্য, ভাই একটু 3 নম্বর কোশ্চেনটা পড়তে পারি নাই একটু। আচ্ছা, হোয়াট আর দ্য name the white cell disorder for which bone marrow examination is indicated। তো হোয়াইট সেল ডিসঅর্ডার ফর হুইচ বোন ম্যারো এক্সামিনেশন ইজ ইন্ডিকেটেড, এটা হচ্ছে লিউকেমিয়া। মানে লিউকেমিয়া বলতে পারেন, যদি আরো স্পেসিফিক্যালি বলতে হয় তখন অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া আর অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া এটা বলতে পারেন। তো শেষ এই স্লাইডটা। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডের প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ ম্যারো অ্যাপ্লাসিয়া। তো ম্যারো অ্যাপ্লাসিয়া মানে হচ্ছে বোন ম্যারো যেটা থাকে ওটা নর্মাল স্টেজ থেকে, যদি নর্মাল কন্ডিশন থেকে একটা স্পেসিফিক সেলুলারিটি আছে, যদি সেলগুলা ম্যারো সেলগুলা কমে যায় তখন বলা হয় বোন ম্যারো অ্যাপ্লাসিয়া। তো বোন ম্যারো অ্যাপ্লাসিয়া কজ গুলা, নাম্বার 1 কজ হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নাম্বার 2 কজটা হচ্ছে আপনারা লিখবেন যে মানে সাম কন্ডিশনস অফ লিউকেমিয়া, মানে সাম কেসেস অফ লিউকেমিয়া। লিউকেমিয়াতে কি পাওয়া যাচ্ছে যে হোয়াইট সেল যেটা মাইলো অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াটা হচ্ছে গ্র্যানুলোপোয়েসিসটা বাড়ে, মানে গ্র্যানুলোস, এন্ড অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে লিম্ফোপোয়েসিসটা বাড়ে। বাট এখানে কি দেখা যাচ্ছে, কোন কোন লিউকেমিয়া কেসে এটা কমতেও পারে, মানে সম্পূর্ণ কমতে পারে, তো হাইপারপ্লাসিয়া হতে পারে। তো নাম্বার 1 অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, নাম্বার 2 হচ্ছে সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া আর লিউকেমিয়া শুধু লিখলে হবে, নাম্বার 3টা হচ্ছে মাইলোফাইব্রোসিস, নাম্বার 4টা হচ্ছে মাল্টিপল মাইলোমা। মানে মাল্টিপল মাইলোমাতে কি হয় যে প্লাজমা সেলের ম্যালিগনেন্সি, তো যদি অনেক প্লাজমা সেল ইনফিল্ট্রেশন করে ম্যারোতে তখন ম্যারো সেলের অ্যাপ্লাসিয়া হবে। তারপরে আসি ড্রাই ট্যাপ। হোয়াট ইজ ড্রাই ট্যাপ? আগে ড্রাই ট্যাপটা কি একটু বুঝিয়ে দেই। যখন বোন ম্যারো অ্যাসপিরেশনে সময় যদি নিডলটা ঢোকায়, অ্যাসপিরেট করার সময় কিছু না আসে, খালি আসে, ফাঁকা আসে, তখন ড্রাই ট্যাপ বলা হয়। মানে হচ্ছে যে আগে যেটা কজ বললাম, মানে ম্যারো অ্যাপ্লাসিয়া কজ গুলা, ওগুলাই এখানে লিখলে হবে, কজেস অফ ড্রাই ট্যাপ। এন্ড কজেস অফ হোয়াট ইজ ব্লাড ট্যাপ। এই ব্লাড ট্যাপ এন্ড ড্রাই ট্যাপ দুইটাই হচ্ছে টাইপস অফ ফেলিয়ার্স অফ বোন ম্যারো অ্যাসপিরেশন। যদি কোশ্চেন আসে হোয়াট আর দ্য ফেলিয়ার্স অফ বোন ম্যারো অ্যাসপিরেশন, তখন আপনারা বলবেন ব্লাড ট্যাপ এন্ড ড্রাই ট্যাপ। নাম্বার 1 হচ্ছে ব্লাড ট্যাপ। ব্লাড ট্যাপ মানে হচ্ছে instead of aspiration of marrow cells, if blood is aspirated then that kind of tap is called blood tap.
and if there is failure of aspiration of any cells মানে কিছুই না আসে তখন dry tap. তো ব্লাড ট্যাপ আশা করি আমি ক্লিয়ার করে দিলাম। ব্লাড ট্যাপে হচ্ছে যখন বোন ম্যারো অ্যাসপিরেশন করবে তখন ব্লাড আসবে, এন্ড ড্রাই ট্যাপে যখন বোন ম্যারো অ্যাসপিরেশন করবে, সরি ড্রাই ট্যাপে যখন বোন ম্যারো অ্যাসপিরেশন করবেন তখন কিছু আসবে না। তারপরে আসি 7 নম্বর কোশ্চেন, 4 কন্ডিশনস ওয়্যার ড্রাই ট্যাপ ইজ ফ্রিকোয়েন্ট। তো আগে আমি যেটা বলে দিলাম ওই চারটা কন্ডিশন। নাম্বার 1 হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়া, নাম্বার 2 হচ্ছে সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া, নাম্বার 3 টা হচ্ছে মাইলোফাইব্রোসিস, নাম্বার 4 টা হচ্ছে মাল্টিপল মাইলোমা। এটা ছিল ড্রাই ট্যাপ। এখন আসি ট্রেফিন বায়োপসি। ট্রেফিন বায়োপসি, আপনারা তো বায়োপসি মানে মনে হয় বুঝেন। বায়োপসি মানে হচ্ছে যে একটা টিস্যু থেকে যদি কিছু অংশ কেটে নিয়ে আসা হয় এন্ড ওইটা মাইক্রোস্কোপের নিচে যদি এক্সামিন করা হয় তখন তাকে বলা হয় বায়োপসি। তো ট্রিফাইন বায়োপসিটা কিছুই না, এটা বোনের জন্য। তো যদি ব্লাড ট্যাপ এন্ড ড্রাই ট্যাপ আসে or যদি অ্যাসপিরেশন ফেলিয়ার হয় or যদি অ্যাসপিরেশন করে হিস্টোলজিক্যালি স্লাইডের নিচে কিছু না বোঝা যায়, মাইক্রোস্কোপের নিচে কিছু না বোঝা যায়, তখন হচ্ছে যে ট্রেফিন বায়োপসি করতে হবে। মানে ট্রেফিন বায়োপসি ইজ ডান when there is failure of tap or failure of aspiration of bone marrow, or if the results from bone marrow are unclear, are not clear, then we do trephine biopsy. So for trephine biopsy we need a trephine needle, and we drill into the bone and we take a piece of bone, একটা piece of bone টা নিয়ে আসা হয়। তো এটা ছিল trephine biopsy। এখন রাইট শর্ট নোট অন ড্রাই ট্যাপ এন্ড trephine biopsy। ড্রাই ট্যাপ আপনারা বলবেন যে it is one kind of failure of marrow aspiration in which there is failure of aspiration of any kind of cells from the marrow। এটা ছিল ড্রাই ট্যাপ। causes of dry trap are ওই আমি যে চারটা বলে দিলাম, প্লাস্টিক অ্যানিমিয়া, সাবলিউকেমিক অ্যাকিউট লিউকেমিয়া, myelofibrosis, multiple myeloma. This was the cause of this is the cause of dry type। তারপর ট্রিফাইন বায়োপসি আমি যেভাবে আগে বলে দিলাম ওখানেই লিখি, ওইভাবেই লিখলে হবে যে ট্রিফাইন বায়োপসি is a kind of biopsy of bone which is done when there is failure of aspiration of marrow materials, or if there is unclear results, if the results from histopathological examination of marrow fluid is not clear, then trephine biopsy is done। For trephine biopsy a piece of bone is extracted out from the bone। তো এটা ছিল। তারপর মোর কোশ্চেন মধ্যে আসি, হাউ বোন ম্যারো ক্যান বি এক্সামিনড। তো বোন ম্যারো এক্সামিন কিভাবে করা হয়, এটা অনলি অ্যান্সার যে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন করে বোন ম্যারোটা এক্সামিন করব। এখন শুধু বোন ম্যারো, এখন apart from bone marrow aspiration we can also perform trephine biopsy। এখন একটু কথা বলি যে বোন ম্যারোর মধ্যে কি কি দেখা হয়, কি কি দেখে আমরা মানে বোন ম্যারো এক্সামিনেশনে আমরা কি কি প্যারামিটারটা দেখবো। নাম্বার 1 হচ্ছে সেলুলারিটি। সেলুলারিটির মধ্যে হাইপোসেলুলার, নরমোসেলুলার অর হাইপারসেলুলার থাকতে পারে অর ইভেন অ্যাসেলুলার থাকতে পারে। সো নাম্বার 1 হচ্ছে সেলুলারিটি। নাম্বার 2 টা হচ্ছে মাইলয়েড ইলেকট্রোয়েড রেশিও। মাইলয়েড ইলেকট্রোয়েড রেশিও ইজ 3। নাম্বার 2 টা হচ্ছে erythropoiesis। erythropoiesis either may be suppressed or increased or normal। তারপর হচ্ছে granulopoiesis, তারপর হচ্ছে মেগাকারিওপোয়েসিস, তারপর এরপরে হচ্ছে প্যারাসাইটস লাইক লিশমিনিয়া, ডোনো এন্ড হচ্ছে ম্যালিগন্যান্ট সেল। তো আমি রিপিট করি, নাম্বার 1 সেলুলারিটি, নাম্বার 2 মাইলয়েড ইলেকট্রোয়েড রেশিও, নাম্বার 3 erythropoiesis, নাম্বার 4 granulopoiesis, নাম্বার 5 megakaryocytes, নাম্বার 6 parasites like কালাজার, নাম্বার 7 হচ্ছে ম্যালিগন্যান্ট সেলস। এরপরে আসি মেনশন দ্য সাইট অফ, এখানে একটু মিসপ্রিন্ট হয়েছে, মেনশন দ্য সাইট অফ ম্যারো পাংচার ইন কেস অফ চাইল্ড বিলো 2 years of age। আগে আমি ম্যারো পাংচারের সাইট গুলা বলতে চাই। ম্যারো পাংচার ক্যান বি ডান ফ্রম ভেরিয়াস সাইটস। তো সাইটস আর নাম্বার 1 হচ্ছে iliac crest, নাম্বার 2 হচ্ছে sternum, and নাম্বার 3 টা হচ্ছে proximal part of tibia or tubal tuberosity। এখন for the children below 2 years of age, marrow tap or marrow puncture is done mostly মানে সবচেয়ে common site for 2 years below 2 years age children হচ্ছে tibial tuberosity। তো
এই স্লাইডটা শেষ, নেক্সট স্লাইডে যাই মুসা ভাই। এখন নেক্সট স্লাইডের প্রশ্নটা হচ্ছে ইএসআর এন্ড আয়রন প্রোফাইল। তো হোয়াট ডু ইউ মিন বাই ইএসআর, ডিফাইন ইএসআর। তো আমি ইএসআর এর ডেফিনিশন বলতেছি। আগে ডেফিনিশন আগে আগে একটু কথা বলি ইএসআরটা কিভাবে করা হয়। একটা টেস্ট টিউব নেওয়া হয়, আইদার উইন্টার টিউব আর ওয়েস্টারগ্রেন টিউব। ওয়েস্টারগ্রেন টিউব মধ্যে হচ্ছে ব্লাড অ্যান্ড কোগুলেন্ট 4:1 রেশিওতে মিক্স করা হয়। তারপর হচ্ছে যে উইন্টার টিউব এন্ড ওয়েস্টারগ্রেন টিউব এই দুইটার মধ্যে হচ্ছে ফিল করে এটা হচ্ছে ইএসআর স্ট্যান্ডে রেখে দেওয়া হয়। তারপর এট দ্য এন্ড অফ 1 আওয়ার ওই আরবিসি কলমকে দেখা হয় যে কতটুকু বাড়লে। তো এইটাই হচ্ছে ইএসআর। তো আমি এখন ডেফিনেশন বলতে চাই। when blood is mixed with anticoagulant and in ratio 4:1 and is allowed to settle in a tube, in either Westergren or Winthrop tube, then the column of red blood cell sedimented at the end of first hour is called ESR. এখন হচ্ছে by Westergren method, the value of ESR is 0 to 10 mm in first hour for male and 0 to 20 mm in first hour for female. এখন আসি যে মেনশন দ্য মেজর ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইএসআর। এখন একটু কনসেপ্টটা লাগবে এখানে। কনসেপ্ট হচ্ছে যে রোল অফ ফরমেশনের কনসেপ্ট। ইএসআরটা কি যে যত বেশি মানে ইএসআর তো উল্টা ভাবে মেজার করা হয়। যত যত বেশি সেল থাকবে তত কলমের ওই রেড ব্লাড সেলের কলমটা টল থাকবে। যত বেশি একটা মানুষের বডিতে যত বেশি রেড ব্লাড কর্পাসকলস থাকবে তত টল কলম আমরা পাবো ইএসআর টিউবে, মানে ওয়েস্টারগ্রেন আর উইন্ট্রোপ টিউবে। তো যদি উপর থেকে রিডিং নেওয়া হয় তখন তো আরো কম আসবে, কারণ হচ্ছে যত টল তত জিরো দিকে কাছে থাকবে। তো এখানে হচ্ছে যে একটা কথা যে results of ESR depend on ability of red blood cell to sediment. তো এখানে রোল অফ ফরমেশনের একটা কথা আছে। রোল অফ ফরমেশন মানে যত বেশি রোল অফ ফরমেশন করতে পারে রেড ব্লাড সেল তত বেশি সেডিমেন্টেশন হবে। তো এখন হচ্ছে মেনশন দ্য ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইএসআর। তো ফ্যাক্টরস হুইচ ডিক্রিজ ইএসআর আর নাম্বার 1 হচ্ছে অ্যালবুমিন, নাম্বার 2 হচ্ছে হেমোগ্লোবিন পার্সেন্টেজ, নাম্বার 3 হচ্ছে আরবিসি কাউন্ট। মানে এইগুলা আরবিসি কাউন্ট যত বেশি থাকবে তত কম ইএসআর হবে। অ্যালবুমিন যত বেশি থাকবে তত কম ইএসআর হবে, কারণ হচ্ছে যে অ্যালবুমিন তো নেগেটিভলি চার্জ পার্টিকেল এন্ড এটা হচ্ছে আরবিসি কে রিপেল করবে, আরবিসি দেরকে একটু দূরে দূরে রাখবে, যার জন্য রোলো ফরমেশনটা হবে না। এন্ড নাম্বার 3 টা হচ্ছে যে অ্যালবুমিন বললাম, তারপর হচ্ছে আরবিসি কাউন্ট বললাম। তো এগুলা ছিল হচ্ছে হুইচ ডিক্রিজেস দ্য ইএসআর এন্ড নাম্বার। তারপরে আসি যে হোয়াট ইনক্রিজেস দ্য ইএসআর। তো ইএসআর ইনক্রিজ করার জন্য হচ্ছে any factor which promotes role of formation will increase ESR. For example, globin protein, immunoglobin. Number 2 টা হচ্ছে fibrinogen. নাম্বার 3 টা হচ্ছে যে আরো অনেক প্রোটিন, স্পেশালি হেভি মলিকুলার ওয়েট প্রোটিনস লাইক সেলুলোপ্লাজমিনস এটসেট্রা। এন্ড তারপরে ফ্যাক্টরটা আসে যে ইএসআর অলসো ডিপেন্ড অন টাইম and method used for estimation of ESR and type of anticoagulant used. তো এটা ছিল হচ্ছে ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইএসআর। তবে যদি ফিজিওলজিক্যাল ফ্যাক্টরটা বলে তখন বাইরের ফ্যাক্টরটা না মেনশন করা ভালো, শুধু বডি ভিতরে ফ্যাক্টর মেনশন করা ভালো। তো এখানে হচ্ছে যে হোয়াট কজেস ইনক্রিজ ইন ইএসআর। তো ইএসআর ইনক্রিজ করবে হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট এন্ড অ্যালবুমিন এন্ড ডিক্রিজ করবে হচ্ছে সরি ইরিথ্রোসাইট কাউন্ট এন্ড অ্যালবুমিন এন্ড ডিক্রিজ করবে হচ্ছে গ্লোবিন, ফিব্রিনোজেন এন্ড other heavy molecular weight proteins. তারপরে আসে how the changes in blood components influence the value of ESR. তো আগে আমি বললাম যদি অ্যালবুমিনটা বাড়বে ইএসআরটা কমবে, যদি আরবিসি কাউন্টটা বাড়বে
ইএসআরটা কমবে, যদি গ্লোবিন বাড়বে ইএসআরটা বাড়বে, এন্ড যদি ফিব্রিনোজেনটা বাড়বে তখন ইএসআরটা বাড়বে। তো এটা ছিল শর্ট নোটস অফ ইএসআর মধ্যে আপনারা ডেফিনেশন মেনশন করে দিবেন, তারপর সাথে সাথে হচ্ছে মেথড মেনশন করবেন, উইন্টারগ্রেন সরি উইন্ট্রো মেথড এন্ড ওয়েস্টারগ্রেন মেথড। তারপর হচ্ছে ভ্যালু লিখে দিবেন 0 to 10 mm ইন কেস অফ মেল এন্ড 0 to 20 mm ইন কেস অফ ফিমেল। তারপর ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইএসআর একটু দিয়ে দিলেন, তো শেষ। তারপর হচ্ছে ইনুমারেট দ্য ল্যাবরেটরি মেথডস অফ অ্যাসেসিং আয়রন স্টোরস ইন দ্য বডি। তো এখানে ল্যাবরেটরি মেথডস অফ অ্যাসেসিং দ্য আয়রন স্টোরস ইন দ্য বডি এইটা জিজ্ঞেস করা হচ্ছে যে আয়রন প্রোফাইলের কম্পোনেন্ট কি। তো উই ক্যান অ্যাসেস আয়রন স্টোরস ইন আওয়ার বডি বাই মেজারিং টোটাল serum ferritin levels, serum iron level, and total iron binding capacity, and also percentage saturation of iron. তো এই চারটা কম্পোনেন্ট দিয়ে আমরা হচ্ছে আয়রন প্রোফাইলটা মেজার করতে পারবো, সিরাম আয়রন প্রোফাইলটা। তো যদি সিরাম আয়রন প্রোফাইলে শর্ট নোটে লিখে আসেন, তো আপনারা লিখবেন যে সিরাম আয়রন প্রোফাইল মানে কলম, এখানে কলম দেয়া ভালো। নাম্বার 1-এ লিখবেন সিরাম ফেরিটিন। সিরাম ফেরিটিনের নর্মাল ভ্যালু হচ্ছে ফর মেল 17 to 300 মাইক্রোগ্রাম পার liter, and for female 14 to 150 microgram per liter. তারপরে আইসি সিরাম আয়রনে, সিরাম আয়রনের ভ্যালুটা হচ্ছে নর্মাল ভ্যালুটা ফর মেল যে 14 to 32 মিলিমোল পার লিটার। আগে আগে মাইক্রোগ্রাম ছিল, মাইক্রোগ্রাম পার লিটার বললাম, কিন্তু এখানে মাইক্রোমোল আসবে, সরি, আগে মাইক্রোগ্রাম পার লিটার বললাম, এখানে মাইক্রোমোল পার লিটার আসবে। তো ফর মেল আয়রন নর্মাল আয়রন লেভেল ইজ 14 to 32 micromole per liter, and for female 10 to 28 micromole per liter. তারপরে এটা আসি যে হচ্ছে থার্ড কম্পোনেন্ট যেটা আমি বলতেছিলাম ওটা হচ্ছে সিরাম সরি টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। তো এটা মেল এন্ড ফিমেল মধ্যে সেমই, মানে এর নর্মাল ভ্যালুটা হচ্ছে 45 to 72 মাইক্রোমোল পার লিটার। তো এটা ছিল। এখন নেক্সট স্লাইডে যাই মুসা ভাই। তো define PCV, packed cell volume. So packed cell volume can be defined as PCV is also called as hematocrit. আমি আগে এই কথা বলতে চাই, কোথায় লেখা থাকে পিসিবি, কোথায় 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 লেখা থাকে হেমাটোক্রিট। হেমাটোক্রিটকে শর্ট ফর্মে HCT বলা হয়। তো আইদার তো এই দুইটার ডেফিনিশনটা একই, যদি হোয়াট ইজ হেমাটোক্রিট বলে আসে তো আপনারা কনফিউজ হবেন না, জিনিসটা একই। তো পিসিভি অর হেমাটোক্রিট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ total volume of blood occupied by red blood corpuscles out of total volume of মানে ভলিউম অফ ব্লাড fraction of total volume of blood occupied by red blood corpuscles is called PCV or packed cell volume। মানে হচ্ছে টোটাল ভলিউম অফ ব্লাড মধ্যে যত ভলিউম আরবিসি হচ্ছে অকুপাই করবে তাকেই বলা হয় প্যাকড সেল ভলিউম আর হেমাটোক্রিট। এখন নর্মাল ভ্যালুটা হচ্ছে যদি নর্মাল একবারে মনে রাখতে হয় তখন আপনারা 45টা মনে রাখতে নিয়ে হবে, মানে মোটামুটি এই 45 এর আশেপাশে থাকবে পিসিবি এর ভ্যালুটা। যদি স্পেসিফিক্যালি বলতে হয় তখন হচ্ছে মেলের ক্ষেত্রে 37 to 47 থাকবে, এন্ড ফর ফিমেল হচ্ছে 33 to 42 থাকবে। তো এটা হচ্ছে পিসিবি এর ভ্যালু, মানে পার্সেন্ট হিসাবে থাকবে আর কি। তখন আর যদি কিছু মনে না থাকে তো শুধু 45 নিয়ার অ্যাবাউট 45% অর 35 to 45 লিখে দিলে হবে, 45% লিখে দিলে হবে। তারপর হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবসলিউট রেড সেল ইন্ডিসেস। অ্যাবসলিউট রেড সেল ইন্ডিসেস আমি বলতেছি এটাকে আরেক ভাবে জিজ্ঞেস করা হয়। আগে আইদার শুধু রেড সেল ইন্ডিসেস টাও মানে শুধু মেনশন করতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই রেড সেল ইন্ডিসেস, or শুধু মেনশন করতে পারে যে হোয়াট আর দ্য অ্যাবসলিউট ভ্যালুজ অফ রেড সেলস, or শুধু মেনশন করতে পারে যে হোয়াট আর দ্য অ্যাবসলিউট রেড সেল ইন্ডিসেস। তো এই তিনটা প্রশ্নের উত্তরটা একই। তো
there are three absolute red cell indices. Number one is MCV, number two is MCH, and number three is MCHC. তো নাম্বার ওয়ান এমসিভি, আমি এটা একটু ডিটেল ভাবে ডিসকাস করতে চাই। এমসিভি মানে হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম, মানে একটা আরবিসি, একটা রেড ব্লাড কর্পাসকুলার মিন ভলিউমটা কত, এটা হচ্ছে এমসিভি। তো এমসিভি এর ভ্যালুটা হচ্ছে 76 to 96 ফেমটোলিটার। যেহেতু এটা ভলিউম, মানে একটা আরবিসি সিঙ্গেল রেড ব্লাড কর্পাসকুলার ভলিউমটা কত, তাকে বলা হয় তাকে বলা হয় এমসিভি অর মিন কর্পাসকুলার ভলিউম। এর নর্মাল ভ্যালুটা হচ্ছে 76 to 96 ফেমটোলিটার। এর ফর্মুলাটা হচ্ছে পিসিভি অর প্যাক সেল ভলিউম, যেটা আমি আগে ডিসকাস করলাম, ইনটু 10 divided by RBC count in million per cubic millimeter of blood. তারপরে নেক্সট আসি মিন এমসিভি শেষ, এমসিএচ এ আসি। এমসিএচ মানে হচ্ছে মিন কর্পাসকুলার হেমোগ্লোবিন। এর মানে হচ্ছে যে একটা আরবিসি তে কতটুকু হেমোগ্লোবিন আছে। তো amount of hemoglobin present in an average amount of hemoglobin present in a single red blood corpuscle is called mean corpuscular hemoglobin, and the value of MCH is 27 to 32 পিকোগ্রাম। মানে একটা রেড সেল মধ্যে 27 থেকে 32 পিকোগ্রাম হেমোগ্লোবিনটা থাকতে পারে। এর ফর্মুলাটা হচ্ছে MCH ইকুয়ালস, সরি আগে এমসিবি ছিল, এটা MCH ইকুয়ালস হেমোগ্লোবিন concentration in gram per deciliter into 10 by RBC count in million per cubic millimeter, and শেষে আসি MCHC mean corpuscular hemoglobin concentration, and this can be defined as ratio of hemoglobin content of the blood to of the red blood cell to total volume of red blood cell. তো এর ভ্যালুটা হচ্ছে 31 to 35%। তো এটা ছিল হচ্ছে এটা ফর্মুলাটা হচ্ছে যে রেশিও, এটা কিছু না, এটা রেশিও। তো রেশিওতে নিউমারেটর হিসাবে থাকবে হেমোগ্লোবিন পার্সেন্টেজটা, এন্ড ডিনোমিনেটর হিসাবে থাকবে হচ্ছে আপনার নিউমারেটর হিসাবে থাকতে পারে এমসিএইচটা, এন্ড ডিনোমিনেটর হিসাবে থাকতে পারে এমসিভিটা ইনটু 100। এরপরে আসি, তো গিভ দ্য নর্মাল ভ্যালু অফ রেড সেল ইন্ডিসেস। আমি আগেই বলে দিলাম, আমি আবার রিপিট করতেছি। এমসিভি হচ্ছে 76 to 96 ফেমটোলিটার, এমসিএচ টা হচ্ছে 27 to 32 পিকোগ্রাম, এন্ড এমসিএচসি টা হচ্ছে 31 to 35%। তারপর আসি নেম দ্য চেঞ্জেস অফ অ্যাবসলিউট ভ্যালু ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি থাকবে, যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া থাকবে। এটা হচ্ছে পরবর্তীতে আমি ডিসকাস করব, কারণ হচ্ছে যে ক্লাসিফিকেশন, এটা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মধ্যে এই কথাটা বলতে হয়। তবে এখন আপনারা শুনে রাখেন যে অ্যাবসলিউট ভ্যালু ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া চেঞ্জটা কি হবে, যে for iron deficiency anemia the morphological type is microcytic hypochromic anemia। তো এখানে হচ্ছে এমসিভি টাও কমবে, এমসিএচ টাও কমবে, এন্ড এমসিএচসি টাও কমবে, আর এমসিএচসি টা নরমালও থাকতে পারে, বাট এমসিভি এন্ড এমসিএচ টা কমবে। সো চেঞ্জটা হচ্ছে এমসিভি ডিক্রিজেস, এমসিএচ ডিক্রিজেস। তারপর আছে হাউ রেড সেল ইন্ডিসেস হেল্প ইন মরফোলজিক্যাল ক্যাটেগরাইজেশন অফ অ্যানিমিয়া, গিভ এক্সাম্পলস। তো আগে আমি ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া অন দ্য বেসিস অফ মরফোলজি এইটা বলতে চাই, যে আমরা তিন ভাবে ক্লাসিফাই করতে পারবো অন দ্য বেসিস অফ মরফোলজি। নাম্বার ওয়ান হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, নাম্বার টু টা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, আর নাম্বার থ্রি টা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, সরি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তো এখানে যে ক্রোমিক ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে হেমোগ্লোবিন কনসেন্ট্রেশনের জন্য। যে ক্রোমিক ওয়ার্ডটা আছে মানে হচ্ছে হাইপোক্রোমিক অর নর্মোক্রোমিক, ওইটা হচ্ছে আপনার হচ্ছে হেমোগ্লোবিন কনসেন্ট্রেশনের জন্য। আর যে সাইটিকটা আছে যেমন নর্মোসাইটিক, ম্যাক্রোসাইটিক, তো এটা হচ্ছে সেলের সাইজের জন্য।
তো আমি আবার এই তিনটা রিপিট করতেছি। নাম্বার 1 হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, নাম্বার 2 টা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, নাম্বার 3 টা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তো নর্মোসাইটিক সরি মাইক্রোসাইটিক মাইক্রোক্রোমিক অ্যানিমিয়া, অ্যাজ দেয়ার ইজ মাইক্রোসাইটিক, তো সেলের সাইজটা কমবে। And also there is word called hypochromic, তো also হেমোগ্লোবিনটাও কমবে। তো এই জন্য মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। সাইটিকটা হচ্ছে সেলের জন্য, ক্রোমিকটা হচ্ছে হেমোগ্লোবিনের জন্য। তারপর নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, এখানে দুইটাই এমসিভি এবং এমসিএইচ এই দুইটাই নর্মাল থাকবে, এমসিএইচটাও অবভিয়াসলি নর্মাল থাকবে। ম্যাক্রোসাইটিক ম্যাক্রোসাইটিক মানে হচ্ছে সেলের সাইজটা বাড়বে, 96 ফেমটোলেটের থেকে বড় হবে ইরেথ্রোসাইটটা। তো এটা ছিল হচ্ছে অন দ্য বেসিস অফ red cell indices we can categorize anemia morphologically into 3 categories. তো এটা ছিল morphological classification of anemia on the basis of red cell indices. তো আমি এটা আবার একবার ডিটেইলে ডিসকাস করব যখন আমরা ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়াতে আসবো, কারণ হচ্ছে যে এর পরের স্লাইড তে আসে মনে হয়। তারপর হচ্ছে রাইট দ্য ডেভেলপমেন্টাল স্টেজেস অফ আরবিসি, তো ওই 8টা স্টেজ গুলা লিখবেন আপনি, আমি আবার মেনশন করতেছি। নাম্বার 1 হচ্ছে প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল অর পিএইচএসসি, নাম্বার 2 টা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট, নাম্বার 3 টা হচ্ছে প্রো ইরাইথ্রোব্লাস্ট, নাম্বার 4 টা হচ্ছে বেজোফিলিক ইরাইথ্রোব্লাস্ট, নাম্বার 5 টা হচ্ছে পলিক্রোম্যাটোফিল ইরাইথ্রোব্লাস্ট, নাম্বার 6 টা হচ্ছে অর্থোক্রোম্যাটিক ইরাইথ্রোব্লাস্ট, নাম্বার 7 টা হচ্ছে রেটিকুলোসাইট এন্ড নাম্বার 8 টা হচ্ছে ইরাইথ্রোসাইট। তো আশা করি এই 8টা পয়েন্টটা আপনারা নোট করছেন। এবং আমি একটা আরো কথা বলতে চাই যে আপনারা প্রো ইরাইথ্রোব্লাস্টের স্টেজ পরে যে স্টেজটা আছে যে বেসোফিলিক ইরাইথ্রোব্লাস্ট, ওটার জন্য আপনারা আর্লি নর্মোব্লাস্টও লিখতে পারবেন। তারপরে যেটা আছে যে পলিক্রোম্যাটোফিল ইরাইথ্রোব্লাস্ট, ওটার জন্য ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টও লিখতে পারবেন। এন্ড শেষের যেটা আছে ইরাইথ্রোব্লাস্টের, যেটা হচ্ছে অর্থোক্রোম্যাটিক ইরাইথ্রোব্লাস্ট, ওইটার জন্য লেট নর্মোব্লাস্টও লিখতে পারবেন। তো এটা ছিল 8টা স্টেজ। তারপরে আসি রাইট শর্ট নোট অন এমসিভি, আমি এটা ডিসকাস করে ফেলছি। এমসিভি ক্যান বি ডিফাইন অ্যাজ এভারেজ ভলিউম অফ ইচ রেড ব্লাড কর্পাসকল, যাকে বলা হয় এমসিভি। এমসিভি এটা ভ্যালুটা হচ্ছে 76 to 96 ফেমটোলিটার, এন্ড এর ফর্মুলাটা হচ্ছে এমসিভি ইকুয়ালস হেমাটোক্রিট ইনটু 100 বাই আরবিসি কাউন্ট ইন মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এটা শেষ, এখন আমরা অ্যানিমিয়াতে আসি, নতুন টপিকে ঢুকে যাই। অ্যানিমিয়া, what do you mean by anemia? ফার্স্ট কোশ্চেন হচ্ছে what do you mean by anemia? What is anemia? তো anemia definition আমি বলতে যাচ্ছি। Anemia can be defined as decrease in concentration of hemoglobin below normal level with respect to age and sex of an individual. একে আরেকভাবে বলতে পারেন anemia can be defined as decrease in hemoglobin per unit of blood, মানে হচ্ছে আগে আমি হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইউজ করছি, কিন্তু পরবর্তীতে ডিক্রিজ ইন হিমোগ্লোবিন পার ইউনিট অফ ব্লাড, মানে এটা সেম জিনিস, হেমোগ্লোবিন কনসেন্ট্রেশনটাই লিখলে ভালো। তো ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ডিক্রিজ ইন হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন বিলো নর্মাল লেভেল উইথ রেসপেক্ট টু এজ এন্ড সেক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল, দিস ইজ অ্যানিমিয়া। এখন তারপরে কোশ্চেনটা আছে ক্লাসিফিকেশন, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া উইথ এক্সাম্পলস or classify anemia on the basis of red cell indices with examples. তো আমি এটা একবারে ডিটেইল ভাবে ডিসকাস করতে চাই, এটার জন্য 2-3 মিনিট সময় নিব, আমি খুব বিস্তৃত ভাবে আপনাকে ডিসক্রাইব করব। তো আপনারা লিখেন যে anemia can be classified on 3 ways, on 3 basis. নাম্বার 1 টা হচ্ছে মরফোলজি ক্লাসিফিকেশন, নাম্বার 2 টা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, আর নাম্বার 3 টা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। আর যদি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা চিন্তা করি, এটাতে আবার আমরা 3 ভাগ করি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। চিন্তা করেন আমি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন ডিসকাস করতেছি, নাম্বার 1। তো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মধ্যে 3টা আসবে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া এন্ড ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এটা ছিল মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। তারপরে আসি
ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনকে আবার তিন ভাবে ক্লাসিফাই করতে পারি আমরা। এটা হচ্ছে হেমোরেজিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া এন্ড ডিস হেমাটোপোয়েটিক অ্যানিমিয়া। শেষ। তারপরে আমরা আসি শেষে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আবার তিনটা করে আছে। তো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া, মডারেট মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার অ্যানিমিয়া। তো প্রতিটার মধ্যে তিনটা করে আছে। মরফোলজিক্যালি যে তিনটা বললাম, নর্মোসাইটিক মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, নর্মোসাইটিক নর্মোক্রোমিক এন্ড ম্যাক্রোসাইটিক। এটিওলজিক্যাল মধ্যে বললাম যে হেমোরেজিক, হেমোলাইটিক এন্ড ডিসহেমোপোয়েটিক এন্ড নাম্বার 3 টা ক্লিনিক্যাল মধ্যে মাইল্ড, মডারেট, সিভিয়ার। এখন আমি মরফোলজিক্যালি তো আমি ডিসক্রাইব করেই দিলাম যে এমসিভি, এমসিএইচ এন্ড এমসিএইচসি এই তিনটা হিসাবে on the basis of these three red cell indices we can classify anemia morphologically into three groups, যেটা আমি আগে বলেই দিলাম। তারপরে আসি যে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন মধ্যে আমি তিনটা কথা বলছি, হেমোরেজিক, হেমোলাইটিক এন্ড ডিস হেমাটোপোয়েটিক। এখন হেমোরেজিকটা হচ্ছে অ্যাকিউট হেমোরেজের জন্য হতে পারে, ক্রনিক হেমোরেজের জন্য হতে পারে। অ্যাকিউট হেমোরেজটা হচ্ছে যদি ট্রমা হয়, আঘাত পায়, ব্লাড লস হয়, তখন হচ্ছে অ্যাকিউট হেমোরেজ। আর ক্রনিক হেমোরেজ মধ্যে বলবেন আপনারা মেইন কজ গুলা হচ্ছে ওই পাঁচটা আপনারা মেনশন করবেন, যেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, নাম্বার 2 হচ্ছে গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি, নাম্বার 3 টা হচ্ছে মেনোরেজিয়া, নাম্বার 4 টা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডারস, এন্ড নাম্বার 5 টা হচ্ছে হুকওয়ার্ম ইনফেস্টেশন, এন্ড নাম্বার 6 টা হচ্ছে হেমোরয়েডস। তো এই ছয়টা আমি আগে পাঁচটা বলছিলাম, এখন ছটা। এই ছটার মধ্যে কোনো পাঁচটা লিখে দিলে হবে। তারপর হচ্ছে হেমোরেজিকটা শেষ, তারপর হেমোলাইটিক মধ্যে আসি। হেমোলাইটিক তো আজকে টপিক না, হেমোলাইটিকের আর সেপারেটলি করা আছে। তবে হেমোলাইটিকের ক্লাসিফিকেশন চিন্তা করে হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট এন্ড হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট আছে। এতটুকু মেনশন করে দিলে হবে। যদি যে ক্লাসিফাই অ্যানিমিয়া করে আসে, মানে একবারে ক্লাসিফাই অ্যানিমিয়া করে আসে, তো এতটুকু লিখলে হবে, আরো ডিটেল লিখতে হবে না। আর যদি স্পেসিফিক্যালি ক্লাসিফাই হেমোলাইটিক অ্যানিমিয়া করে আসে, তখন তো আমি যখন হেমোলাইটিক অ্যানিমিয়া ডিসকাস করব তখন এটা বলবো। এন্ড শেষে হচ্ছে ডিসহেমাটোপোয়েটিক অ্যানিমিয়া। ডিসহেমোপোয়েটিক অ্যানিমিয়ার মধ্যে আপনারা বলবেন either due to deficiency of iron or due to deficiency of folic acid or due to deficiency of vitamin B12 or due to deficiency of amino acids or due to deficiency of metallic minerals like copper, cobalt, etc. তারপরে আসি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড মানে হচ্ছে less than 9 গ্রাম per deciliter, মডারেট মানে হচ্ছে 6 to 9 গ্রাম per deciliter, and সিভিয়ার মানে হচ্ছে লেস দেন 6 গ্রাম পার ডেসিলিটার। যদি 6 গ্রাম থেকে নিচে হেমোগ্লোবিন যায় তখন সিভিয়ার অ্যানিমিয়া। তো মোটামুটি আমি ক্লাসিফিকেশনটা ডিটেল ভাবে বলে ফেলছি, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অ্যানিমিয়া। আর আমি একটু হেমোলাইটিক অ্যানিমিয়ার একটু কথা বলি। হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট এন্ড এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। এখন ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট মধ্যে আবার কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড আছে। কনজেনিটাল মধ্যে আছে মেমব্রেন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট, মেমব্রেন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট এন্ড একটা আছে যে মেমব্রেন, এনজাইম এন্ড আমার এখানে এটা মনে পড়তেছে না, সরি মেমব্রেন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট এন্ড হেমোগ্লোবিন ডিফেক্ট। এন্ড অ্যাকোয়ার্ড মধ্যে আছে প্যারক্সিমাল নকটার্নাল হেমোগ্লোবিন ইউরিয়া। তারপরে হচ্ছে যে হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। এটা হচ্ছে আইদার ইমিউন মেকানিজম হইতে পারে আর নন ইমিউন মেকানিজম হতে পারে। তো এটাই আমি হচ্ছে এটা পরে ডিটেল ডিসকাস করব, যেহেতু হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়াটা একটা সেপারেট ভিন্ন আছে। তো এখন আসি যে ইনভেস্টিগেশন ফর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। আপনারা বলবেন যে আগে হেমোগ্লোবিন পার্সেন্টেজ, এটা তো মাস্ট, মানে এটা তো ডায়াগনোসিস করার জন্য যে অ্যানিমিয়া আছে কিনা। সাথে সাথে রেড সেল ইন্ডিসেসটা থাকবে,
MCB, MCH and MCHC। তো এটা ছিল ফর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া ইনভেস্টিগেশনটা। মানে আপনারা যদি বলতে হয় আপনারা লিখবেন যে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পিবিএফ, মানে পেরিফেরাল ব্লাড উইথ কমেন্টস অন পিবিএফ। তো এটা লিখলে শেষ। এটা শুধু এতটুকু করলে হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়াটা বোঝা যায়। এখন একটা কথা আমি ইন্ট্রোডিউস করতে চাই আরডিডব্লিউ নামের। আরডিডব্লিউ মানে হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ আরডিডব্লিউ। তো এখন হচ্ছে আরডিডব্লিউটা কি যে আরডিডব্লিউ হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া, ফর এক্সাম্পল iron deficiency anemia or megaloblastic anemia due to vitamin B12 or vitamin B9 deficiency. In those cases, red cell distribution width will increase, মানে এর মানে হচ্ছে red cell distribution width মানে হচ্ছে variation in size of distribution, variation in size of red blood corpuscle, মানে কতটুকু আছে ছোট থেকে বড়, যত ভ্যারিয়েশন হবে, যত ছোট ছোট আর যত বড় বড় হবে তত বেশি আরডিডব্লিউ হবে। এটা দেখা গেছে যে নিউট্রিশনাল অ্যানিমিয়া, ফর এক্সাম্পল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এন্ড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু ভাইটামিন বি12 or ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি, এইগুলাতে হচ্ছে যে আরডিডব্লিউটা বেশি থাকে। কারণ হচ্ছে যে এখানে ছোট থাকতে পারে ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং নর্মাল সাইজও থাকতে পারে যারা আগে সিনথেসাইজ হয়েছে, যারা ডেফিসিয়েন্সি এর আগে সিনথেসাইজ হয়ে গেছে আর 120 ডেজ এর লাইফ স্প্যানটা কমপ্লিট হয়নি। But for thalassemia, like genetically determined anemia, এটার ক্ষেত্রে RDW টা নরমাল থাকবে। বাট পিবিএফ ফাইন্ডিং অফ মানে পিবিএফ ফাইন্ডিং অফ হেমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা অনেক সেল গুলা পাবো, যেমন হচ্ছে সিস্টোসাইটস পাবো, রাপচার্ড আরবিসি গুলা পাবো, সিস্টোসাইটস পাবো, তারপর হচ্ছে পেন্সিল সেলস পাবো, তারপর হচ্ছে স্টোমাসাইটস পাবো, এটসেট্রা। তো মোটামুটি শেষ এই স্লাইডটা। তারপরে আসছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। তো আমি বলেই দিলাম হেমোরেজিক, হেমোলাইটিক এন্ড হেমাটোপয়েটিক অ্যানিমিয়া, এটা আপনারা লিখে দিবেন। তো এই স্লাইডটা শেষ। তারপরে আসছি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। হোয়াট কজেস মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া? আপনারা চারটা জিনিস লিখবেন। কজ অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এই চারটা বললে আর কিছু বলা লাগবে না। নাম্বার 1 হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, নাম্বার 2টা হচ্ছে সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া, নাম্বার 3টা হচ্ছে থ্যালাসেমিয়া আর হেরিডিটি হেমোলাইটিক অ্যানিমিয়া, নাম্বার 4টা হচ্ছে যে অ্যানিমিয়া ডিউ টু ক্রনিক ডিজিজেস। তো এই চারটা ছিল মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এখন আসি হোয়াট আর দ্য কজেস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। শেষ আমি বলে দিলাম ক্যান বি ডিফারেন্সিয়েটেড বাই ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস, মানে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস করে কিভাবে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াকে ডিফারেন্সিয়েট করতে পারবো। এখন নাম্বার 1 হচ্ছে আমরা সিবিসি করব, বাট সিবিসি তে আমরা হেমোগ্লোবিনটা কম পাবো, বাট এটা করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। শেষ। তারপরে আসে আমরা পিবিএফ করব। পিবিএফ মধ্যে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মানে এমসিবিটা কম থাকবে, এমসিএইচটাও কম থাকবে, এটাও শেষ। মানে এটাও করেও আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, বাট এটা করে আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারবো যে হ্যাঁ অ্যানিমিয়া হয়েছে, তার মধ্যেও মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হয়েছে, এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তারপরের কথাটা আসতেছে যে কিভাবে কজের মধ্যে ডিফারেন্সিয়েট করব। তো আমি রেড সেল ডিস্ট্রিবিউশন উইথের আগে কথা বলছিলাম। তো রেড সেল ডিস্ট্রিবিউশন উইথটা হাই থাকবে ফর iron deficiency anemia, but it will be normal for other causes. এখন হচ্ছে হেরিডিটি হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এটার জন্য হচ্ছে আমরা পাবো ডিফারেন্ট টাইপস অফ সেলস অফ হেমোলাইসিস। ফর এক্সাম্পল টার্গেট সেল পাইতে পারি আমরা, তারপর হচ্ছে পেন্সিল সেল পাইতে পারি, তারপর হচ্ছে সিস্টোসাইট পাইতে পারি, স্টোম্যাটোসাইট পাইতে পারি, তারপর হচ্ছে যে আমরা আরো অনেক টাইপের অনেক শেপের সেলটা পাইতে পারি, যেমন হচ্ছে যে টিয়ার ড্রপ সেল পাইতে পারি, তারপর সিকল সেল শেপ পাইতে পারি, যেটা আমরা সিকল সেল অ্যানিমিয়াতে পাবো, স্পেরোসাইট, ইলিপ্টোসাইট, স্টোম্যাটোসাইট পাবো আমরা। তো এগুলা হচ্ছে বেসিক ফাইন্ডিংস অফ হেমোলাইটিক অ্যানিমিয়া। তো এরপরে আসি যে আমি কজ বলছিলাম সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া। সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে আমরা সিডেরোব্লাস্ট পাবো। সিডেরোব্লাস্টটা কি, যে নিউক্লিয়েটেড আরবিসি উইথ আয়রন
in mitochondria surrounding iron granules in mitochondria surrounding nucleus, এটা হচ্ছে sideroblast। তো আমরা sideroblast অ্যানিমিয়া ক্ষেত্রে sideroblast পাবো। এন্ড আমরা যদি অ্যানিমিয়া ডু টু ক্রনিক ডিজিজ হয়, ফর এক্সাম্পল ম্যালিগনেন্সির জন্য হতে পারে, আর টিবি জন্য হতে পারে, আর লিম্ফোমা জন্য হতে পারে, এটসেট্রা, এটার জন্য ইনভেস্টিগেশন অ্যাজ পার দ্য সাইন্স এন্ড সিম্পটমস এটা করবো। তো এই স্লাইডটাও শেষ ভাই, নেক্সট স্লাইডটা যাই। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আসি। গিভ দ্য ব্লাড পিকচার অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো ব্লাড পিকচার আমি বলতেছি, কমপ্লিট ব্লাড কাউন্ট আগে নাম্বার 1। কমপ্লিট ব্লাড কাউন্ট মধ্যে আমরা হেমোগ্লোবিনটা কম পাবো, টিসিডিসি নর্মাল থাকবে, ইএসআর আইদার মে ইনক্রিজ, ইএসআর তো ইনক্রিজ হবে কারণ হচ্ছে এটা অ্যানিমিয়া, আর অ্যানিমিয়াতে হচ্ছে ইনক্রিজ হবে। তো এটা ছিল যে নর্মাল একটা ব্লাড পিকচার সিবিসি এর। তারপরে সিবিসি পরে আমরা পিবিএফ করবো, পিবিএফ তে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো। এটা ছিল ব্লাড পিকচার অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর যদি আমরা আয়রন প্রোফাইল করি তখন আরো অনেক ফাইন্ডিং পাবো। আয়রন প্রোফাইল মধ্যে সিরাম ফেরিটিনটাও ডিক্রিজ থাকবে, সিরাম আয়রনটাও ডিক্রিজ থাকবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা ইনক্রিজ হবে, এন্ড পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রনটাও ডিক্রিজ হবে। তো এটা ছিল ব্লাড পিকচার অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তারপর give the laboratory findings of iron deficiency anemia, what are the iron profile test and give their changes in iron deficiency anemia। এখন আসি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমি ওই আয়রন প্রোফাইল যেটা আমি ডিসকাস করছি ওইটাই আমি হচ্ছে আবার ডিসকাস করতে চাই। যে নাম্বার 1 হচ্ছে সিরাম ফেরিটিন। সিরাম ফেরিটিন will decrease in both in iron deficiency anemia। তো it will decrease below 17 microgram per liter serum ferritin। তারপর serum iron also will also decrease, serum iron will decrease below 10 millimole per liter both in case male and female। তারপরে আসি total iron binding capacity। তো total iron binding capacity will increase, it can even increase beyond 100 millimole per liter, and percentage saturation of iron this will decrease, মানে এটা পার্সেন্ট হিসাবে আছে, and percent it will decrease below 16%। মানে নরমালি হচ্ছে 20% থেকে বেশি থাকে, যদি 16% থেকে কমে তখন বলবো আমরা যে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রনটা কমছে। তো এটা ছিল আয়রন প্রোফাইল। আমি যদি ভ্যালু বলতে চাই আয়রন প্রোফাইলের, তো আমি আবার একটু রিপিট করতেছি। নর্মাল ভ্যালু, সিরাম ফেরিটিনের নর্মাল ভ্যালুটা হচ্ছে ফর মেল 17 to 300 microgram per liter, and for female 14 to 300 microgram per liter। তারপর আসি সিরাম আয়রন ভ্যালু হচ্ছে 14 to 32 micromole per liter, and for male, and for female 10 to 28 micromole per liter for female। তারপরে আসি যে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, নর্মাল ভ্যালুটা হচ্ছে 45 to 72 millimole per liter, and this will decrease in case of iron deficiency anemia। and শেষেরটা হচ্ছে টোটাল পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রন, যেটা নর্মাল ভ্যালুটা হচ্ছে 20 থেকে বেশি, যদি 16 থেকে কমে তখন হচ্ছে আমরা বলবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো মোটামুটি 1, 2 নম্বর আর 4 নম্বরের আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। তারপর আসি 3 নম্বরে আসি একটু। A 50 years male clinically diagnosed of having bleeding peptic ulcer disease for last 1 year has developed pallor. His hemoglobin percentage is 9 gram per deciliter. What morphological type of anemia do you expect on blood film, and what will be his iron profile? তো এটা ক্লিয়ার কেস যে it is anemia of chronic disease, মানে 1 বছর ধরে আছে এই ডিজিজটা, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজটা। আমি একটু আগে কজ মধ্যেও বলছিলাম যে হেমোরেজিক যদি ইটিওলজিক্যালি চিন্তা করা হয় তখন হচ্ছে যে এটা হচ্ছে কাইন্ড অফ হেমোরেজিক অ্যানিমিয়া, আর যদি মরফোলজিক্যালি চিন্তা করা হয় তখন হচ্ছে যে এটা মাইক্রোসাইটিক
hypochromic anemia and cause is iron deficiency anemia. তো আয়রন প্রোফাইলটা থাকবে যে আমি আগে ভ্যালুগুলা বলে দিছি, তো আমি শুধু বলতেছি যে ইনক্রিজ অর ডিক্রিজ থাকবে। সিরাম ফেরিটিন ডিক্রিজ, সিরাম আয়রন ডিক্রিজ, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ইনক্রিজ এন্ড পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রন ডিক্রিজ। তো এটাও শেষ। তারপর হচ্ছে কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখন কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে তিন ভাবে বলা যায়। নাম্বার 1 হচ্ছে ডিউ টু due to high demand of iron, there may be occurrence of iron deficiency anemia. নাম্বার 2 টা হচ্ছে যে inadequate intake of iron, and নাম্বার 3 টা হচ্ছে যে increased blood loss or chronic blood loss. তো এই তিনটা ছিল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কজ। এখন বলি যে ইনক্রিজ ডিমান্ড কখন কখন হয়। নাম্বার 1 হচ্ছে গ্রোথ এজ, নাম্বার 2 পিউবার্টি, নাম্বার 3 হচ্ছে ল্যাকটেশন, নাম্বার 4 হচ্ছে প্রেগন্যান্সি। ইন দিস কজেস আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মে অকার ডিউ টু ইনক্রিজ ইন ডিমান্ড। তারপর সেকেন্ড নম্বরে আসি। সেকেন্ড নম্বরে বলছিলাম আমি যে ডিউ টু ডিক্রিজ ইনটেক কখন হতে পারে, আইদার ডিউ টু লস অফ অ্যাপিটাইট অর কোনো একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, তাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নার্ভাসা, যেখানে হচ্ছে মানুষগুলা হচ্ছে ইটিং ডিসঅর্ডার ডেভেলপ করে, মানে খাইতে চায় না, এখানে করবে। এন্ড যদি ম্যাল অ্যাবজর্পশন, খাচ্ছে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, সেটার ক্ষেত্রে হবে, মানে গ্যাস্ট্রিকটমি যদি করা আছে অর ট্রপিক্যাল স্প্রুস এই ডিজিজটা আছে তখন হতে পারে। এন্ড নাম্বার 3 টা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে ডিউ টু ক্রনিক ব্লাড লস। তো এটা 5টা কজ আমি যেটা বলছি, 6টা কজ, যে নাম্বার 1 ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, নাম্বার 2 হচ্ছে মেনোরেজিয়া, নাম্বার 3 টা হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, নাম্বার 4 টা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডারস, নাম্বার 5 টা হচ্ছে হেমোরয়েডস অর পাইলস, নাম্বার 6 টা হচ্ছে ম্যালিগন্যান্সি, স্পেশালি গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি। তো শেষ, এটাও শেষ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কজটাও শেষ করে ফেললাম। এন্ড ওয়াই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ মোস্ট কমন টাইপ অফ অ্যানিমিয়া ইন ইনফ্যান্সি এন্ড চাইল্ডহুড। নাম্বার 1 হচ্ছে ওই কজগুলাই আপনারা মেনশন করে দিবেন, যে নাম্বার 1 ইনঅ্যাডিকুয়েট ইনটেক থাকে, নেগলিজেন্স। ইনঅ্যাডিকুয়েট ইনটেক আইদার থাকতে পারে ইকোনমিক্যাল প্রবলেমের জন্যও থাকতে পারে, অর ডিউ টু ইগনোরেন্স, মানে ল্যাক অফ এডুকেশন অ্যাওয়ারনেস, মানে বুঝে না যে হ্যাঁ এটার জন্য এটা কম খাইলে, এই জিনিসটা কম খাইলে অ্যানিমিয়া হবে। তো নিউট্রিশনাল ফুড গুলা একটা আনএডুকেটেড মা নিজের বাচ্চাকে নাও খাওয়াইতে পারে, তো এটাও হতে পারে। তো নাম্বার 1 হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ইনটেক, নাম্বার 2 টা হচ্ছে হুকুম ইনফেস্টেশন, যদি হুকুম ইনফেস্টেশন আছে বাচ্চাকে তখন হইতে পারে। হুকুম মানে হচ্ছে এনক্যালোস্টোমা ডুডেনালি এন্ড নেকাটোর আমেরিকানা, যদি আমি ইফ আই এম নট রং, আমার তো এই দুইটা হচ্ছে হুকুম। তো হুকুম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করবে। তারপর হচ্ছে যে আর ম্যালিগন্যান্সি তো না, ম্যালিগন্যান্সি বলবেন না বাচ্চার জন্য। তো এই দুইটা বললে ভালো হবে, কারণ হচ্ছে যে আর কোনো কজ তো থাকে না। তবে ম্যাল অ্যাবজর্পশন থাকতে পারে, ম্যাল অ্যাবজর্পশনও স্টেট করে দিতে পারি নাম্বার 3 তে। এটাও শেষ, এই স্লাইডটাও শেষ। তারপর আসছি থ্যালাসেমিয়াতে। থ্যালাসেমিয়া, হোয়াট ইজ থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়া হচ্ছে এক কাইন্ড অফ হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া আমি আগে বলছিলাম, হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট এন্ড এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট মধ্যেও কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড। কনজেনিটাল মধ্যেও hemolytic anemia due to defect in hemoglobin anemia due to defect in RBC membrane. নাম্বার 3 টা হচ্ছে hemolytic anemia due to deficiency of enzyme. এটা ছিল কনজেনিটাল মধ্যে, ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট এন্ড কনজেনিটাল মধ্যে। তারপর হচ্ছে অ্যাকোয়ার্ড মধ্যে মার্চ হেমোগ্লোবিন ইউরিয়া, সরি প্যারক্সিমাল নক্টার্নাল হেমোগ্লোবিন ইউরিয়া এটা। তারপর হচ্ছে ইন্ট্রাকর্পাসকুলার ডিফেক্ট, এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট, হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। এখানেও আছে ইমিউন মিডিয়েটেড মেকানিজম এন্ড নন ইমিউন মিডিয়েটেড মেকানিজম। ইমিউন মিডিয়েটেড মেকানিজম মধ্যে আছে ওয়ার্ম অ্যান্টিবডি ডিউ টু কোল্ড অ্যান্টিবডি, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া অফ নিউবর্ন।
হচ্ছে নন ইমিউন মধ্যে আছে যে মাইট্রাল স্টেনোসিসের জন্য হতে পারে, মার্চ হেমোগ্লোবিন ইউরিয়ার জন্য হতে পারে। এটা ছিল। তো থ্যালাসেমিয়া বলতেছি যে থ্যালাসেমিয়া হচ্ছে আ কাইন্ড অফ, এটা হেমোলাইটিক অ্যানিমিয়াই থ্যালাসেমিয়াটা, বাট এখানে হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ডিফেক্টটা থাকে। যেটা আমি বলছি ডিফেক্ট ইন হেমোগ্লোবিন, তার মধ্যে আছে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ডিফেক্ট। যদি কোয়ালিটেটিভ ডিফেক্টের জন্য হয় তখন বলবো আমরা হেমোগ্লোবিনোপ্যাথিস, এন্ড যদি কোয়ান্টিটেটিভ ডিফেক্টের জন্য হয় তখন বলবো হচ্ছে থ্যালাসেমিয়া। তো এটা ডিসকাস করার আগে আমি একটু হেমোগ্লোবিনের স্ট্রাকচারটা ডিসকাস করতে চাই। তো হেমোগ্লোবিনে নর্মাল একটা অ্যাডাল্ট হেমোগ্লোবিনে দুইটা আলফা চেইন এন্ড দুইটা বিটা চেইন থাকে, দুইটা আলফা চেইন এন্ড দুইটা বিটা চেইন থাকে। এটা ছিল হেমোগ্লোবিন এ, এটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে, 95 to 97% থাকে এটা একটা হিউম্যান বিং এর। তারপর 1 to 2% থাকে হেমোগ্লোবিন এ টু। হেমোগ্লোবিন এ টু এর কম্পোজিশনটা হচ্ছে দুইটা আলফা চেইন এন্ড দুইটা ডেল্টা চেইন। এটা ছিল হেমোগ্লোবিন এ টু। তারপর হেমোগ্লোবিন এফ, হেমোগ্লোবিন এফ মধ্যে দুইটা আলফা চেইন এন্ড দুইটা গামা চেইন থাকে। তো এটা ছিল হেমোগ্লোবিন এফ। হেমোগ্লোবিন এফটা লেস দেন 1%, মানে it's it comprises of less than 1% of total hemoglobin found in blood, whereas 95 to 97% is comprised by hemoglobin A and 1 to 2% by hemoglobin A2. তো এখন হচ্ছে যে যদি এই কম্পোনেন্ট আমি চেনটা বললাম, এখন আমি হেমোগ্লোবিন এর কথা বলি। যদি আইদার আলফা চেইন অর বিটা চেইন, এটা সিনথেসিসের জন্য কোনো জেনেটিক ডিফেক্ট আছে, যদি ডিফেক্ট না হইতে পারে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট, যদি কম সিনথেসিস হয় or totally synthesis না হয়, either zero synthesis or decreased synthesis of either alpha chain and beta chain, that condition is called thalassemia. এখন আমার ডেফিনিশনটা বলি। Thalassemia is a group of inherited disorder characterized by quantitative defect in hemoglobin, either in alpha chain and beta chain, and characterized by anemia, hemolysis, anemia, jaundice, and splenomegaly. এখন থ্যালাসেমিয়াকে ক্লাসিফাই করি, মানে আপনারা শুধু দুইটা কথা মনে রাখবেন যে ইট ইজ ইনহেরিটেড গ্রুপ অফ ডিসঅর্ডার, inherited group of disorder which is characterized by hemolysis of red cell due to defect in synthesis, due to quantitative defect in synthesis of either alpha chain and beta chain. সরি, তিনটা কথা মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে জেনেটিক ডিফেক্ট, নাম্বার 2টা হচ্ছে যে হেমোলাইটিক অ্যানিমিয়া, নাম্বার 3টা হচ্ছে quantitative defect of either alpha chain or beta chain. And এটা হচ্ছে a kind of autosomal recessive disorder, মানে হচ্ছে for this to be present symptomatically to cause significant symptom, it should be present in homozygous state. In heterozygous state it cannot express itself nicely. So how it is classified? On the basis of chain affecting, it can be classified into alpha thalassemia or beta thalassemia. Again, alpha thalassemia can be classified into homozygous and heterozygous, and beta thalassemia can be classified into beta thalassemia major and beta thalassemia minor. Again, beta thalassemia major can be classified into beta not thalassemia and beta plus thalassemia. তো এটা ছিল ক্লাসিফিকেশন অফ থ্যালাসেমিয়া। এখন আসি হেমোগ্লোবিনোপ্যাথি। তো আগে থ্যালাসেমিয়ার কথা বলছিলাম আমি যে এখানে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট আইদার ইন আলফা চেইন আর বিটা চেইন, কিন্তু হেমোগ্লোবিনোপ্যাথিতে কি আছে যে আলফা চেইন আর বিটা চেইন amount synthesis of amount of alpha chain or beta chain, this is okay, this is sufficient, but there is some defect in chain of amino acids in hemoglobin, that is it is qualitative kind of defect. So hemoglobinopathy can be defined as inherited group of disorder characterized by qualitative defect in synthesis of hemoglobin chain. আমি দুইটা এক্সাম্পল দিতে চাই হেমোগ্লোবিনোপ্যাথির মধ্যে। নাম্বার 1 হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া অর এইচবিএস, যেটা
সিকল সেল অ্যানিমিয়ার হেমোগ্লোবিনকে বলা হয় HbS। এখানে হচ্ছে 6th পজিশনে মিউটেশন হয়। নরমালি হচ্ছে 6th পজিশনে কি থাকে হেমোগ্লোবিনের আলফা চেনের যে গ্লুটামিক অ্যাসিড থাকে, but this glutamic acid is replaced by valine. So this is the defect in case of hemoglobin S or sickle cell anemia. And for হচ্ছে যে for একটা common hemoglobinopathy, which the most common hemoglobinopathy for Bangladeshi people or for people in Indian subcontinent, either in Bangladesh or India or Nepal or Pakistan, in or Sri Lanka. So in these countries, the most common type is hemoglobin E disease, HbE disease. তো এখানে কি হয় যে বিটা চেনের 26th পজিশনে গ্লুটামিক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই ভ্যালিন। তো এটা ছিল ডিফেক্ট অফ হেমোগ্লোবিনোপ্যাথি। হেমোগ্লোবিনোপ্যাথিটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিফেক্ট এন্ড থ্যালাসেমিয়াটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট। মানে হচ্ছে থ্যালাসেমিয়া আইদার হচ্ছে কম আলফা চেন এন্ড বিটা চেন সিনথেসিস হবে অর টোটালি নীল আলফা চেন এন্ড বিটা চেন সিনথেসিস হবে, বাট চেনটা নরমাল থাকবে। বাট হেমোগ্লোবিনোপ্যাথিতে অ্যামাউন্টটা নরমাল থাকবে বাট চেনটা ডিফেক্ট থাকবে, ওই হেমোগ্লোবিনের অ্যামিনো অ্যাসিড চেনে ডিফেক্ট থাকবে। তো এটা ছিল হেমোগ্লোবিনোপ্যাথি। তারপরে আসি যে রাইট ডাউন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন অফ থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া ল্যাবরেটরি ইনভেস্টিগেশন মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট মধ্যে টিসি, ডিসি, ইএসআর, হিমোগ্লোবিন পার্সেন্টেজ করব। তো এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট সবচেয়ে, আপনারা বলবেন হিমোগ্লোবিন পার্সেন্টেজ আগে। তারপরে হচ্ছে পিবিএফ, সিবিসি উইথ কমেন্ট অন পিবিএফ। তো পিবিএফ এ আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো, সাথে সাথে আরডিডব্লিউ করব, রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ আরডিডব্লিউ উইল বি নর্মাল ইন দিস কেস। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে এরপরে আরো অনেক ইনভেস্টিগেশন করতে পারি। তো এরপরে ইনভেস্টিগেশন যেটা আমি বলতে চাই ওটা হচ্ছে এক্সরে অফ স্কল। তো এক্সরে অফ স্কলে আমরা তিনটা ফাইন্ডিং পাবো। নাম্বার 1 হচ্ছে থিনিং অফ আউটার টেবল অফ স্কল, নাম্বার 2 হচ্ছে ওয়াইডেনিং অফ ডিপ্লয়িক স্পেস অফ স্কল, এন্ড নাম্বার 3 টা হচ্ছে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স অফ ফ্যালিংস। তো এটা ছিল, মানে এটা কেন হয় যে ডিউ টু বোন ম্যারো হাইপারপ্লেসিয়া, বোন ম্যারো এতটা বড় হয় যার জন্য হচ্ছে কর্টিক্যাল ম্যাটারটা বোনের কমবে, যার জন্য হচ্ছে যে এটার জন্য হচ্ছে আপনার ওই ফিচারটা আসবে, মানে স্কলের রেডিওলজিক্যাল ফিচার যেগুলা বললাম আমি, তো ওগুলা আসবে। এরপরে হচ্ছে ডিফিনিটিভ ইনভেস্টিগেশনটা হচ্ছে হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তো হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস মধ্যে আমরা বিটা থ্যালাসেমিয়া মেজর মধ্যে আমরা পাবো হচ্ছে হেমোগ্লোবিন এফটা ইনক্রিজ হয়ে থাকবে, এন্ড বিটা থ্যালাসেমিয়া মাইনর মধ্যে পাবো যে হেমোগ্লোবিন A2টা ইনক্রিজ হবে। এটা ছিল তো এটাই ছিল ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ থ্যালাসেমিয়া মেজর ইনভেস্টিগেশন। তো যদি কনফার্ম করার জন্য করব তখন কনফার্মেটরি টেস্টটার মধ্যে বলবেন যে আপনার হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস উইল ফাউন্ড ফিটাল হিমোগ্লোবিন HbF ফর বিটা থ্যালাসেমিয়া মেজর। তো এটা ছিল তো এটা মোটামুটি ডিসকাস করে ফেললাম। গিভ দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ বিটা থ্যালাসেমিয়া, গিভ দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস, কনফার্ম ডায়াগনোসিস। তো শেষ, এই স্লাইডটা মোটামুটি শেষ। নেক্সট স্লাইডে যাই। রাইট শর্ট নোটস অন হেমোগ্লোবিনোপ্যাথি। তো আপনারা লিখবেন ইট ইজ দ্য কোয়ালিটেটিভ ডিফেক্ট, it is the group of inherited disorder characterized by qualitative defect in chain of hemoglobin synthesis. তো কমন হেমোগ্লোবিনোপ্যাথি হচ্ছে ফর এশিয়ানস, ফর বাংলাদেশিস এন্ড নেপালি or Indians or people of subcontinent, hemoglobin E disease in which 26th position of beta chain, in 26th position of beta chain there is presence of valine instead of glutamic acid, sorry lysine in case of glutamic acid. In 26th position glutamic acid is replaced by lysine. তো এটা ছিল hemoglobin E disease. তারপর হচ্ছে 9 নম্বর কোশ্চেন আসি। A male child of 4 years is presented with growth retardation and severe anemia. He has gross hepatomegaly.
This peripheral blood film shows many target cells and fragmented cells. What's your clinical diagnosis? Mention the following investigation. তো এখানে যেটা আছে দেখেন, hemolytic anemia or thalassemia can be characterized by triad of number 1 is jaundice, sorry, number 1 is anemia, number 2 is jaundice, and number 3 is splenomegaly. তো এই তিনটা ট্রাইডটা মাস্ট for hemolytic anemia, or specifically, more specifically for hereditary hemolytic anemia or thalassemia. Triad of anemia, jaundice and splenomegaly is must. সাথে সাথে এইগুলা তো মাস্ট, তারপরে এই ট্রাইডটা থাকতেই হবে, মানে থাকে, এটা থাকে। এর সাথে সাথে থাকতে পারে ফেশিয়াল ফিচার্স গুলা থাকে, যেমন যে ফিচার্স গুলো আছে তাকে বলবো আমরা হেমোলাইটিক ফেসিস। আগে মঙ্গোলয়েড ফেসিস বলা হয়তো, কিন্তু এখন ওই টার্মটা ইউজ করা হয় না, কারণ হচ্ছে যে মঙ্গোলয়েড তো একটা জাতি, একটা রেস, তো কোন রেসকে এভাবে অ্যাড্রেস না করা ভালো, তো হেমোলাইটিক ফেসটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে। আপনারা হেমোলাইটিক ফেসটা লিখবেন, মঙ্গোলয়েড ফেসটা না লেখা বেটার। এন্ড বাট অনেক বইতে মঙ্গোলয়েড ফেসটা লেখা আছে, বাট হেমোলাইটিক ফেসটা লেখা বেটার। তো হেমোলাইটিক ফেস মধ্যে কি থাকবে? ব্রড স্কল থাকবে, ব্রড স্কল এন্ড ফ্ল্যাটেনিং অফ ফোরহেড থাকবে, তারপর জাইগোম্যাটিক প্রমিনেন্স থাকবে, সাথে সাথে পিগমেন্টেশন থাকবে, জন্ডিস অর মডি কমপ্লেক্সন একটু একটু থাকতে পারে। তারপর গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা রিটার্ডেড থাকবে। তারপর ডিউ টু হাইপারপ্লেসিয়া অফ বোন ম্যারো, ফেশিয়াল বোনস গুলা একটু ইলংগেটেড, একটু লম্বা লম্বা থাকবে। সাথে সাথে হচ্ছে যে মঙ্গোলয়েড ফেস বুঝাই গেল, মানে সরি হেমোলাইটিক ফেসটা বুঝাই গেল। তারপর হচ্ছে যে ওই অ্যানিমিয়া, জন্ডিস এন্ড স্প্লেনোমেগালি থাকবেই। তারপর হচ্ছে গ্রোথ এন্ড রিটার্ডেশনটা থাকবে। তো আপনাদের যদি এই কেসটা আছে যে একটা বাচ্চা আছে, তার হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা রিটার্ডেড, স্প্লেনোমেগালি আছে, জন্ডিস আছে, অ্যানিমিয়া আছে, ফেশিয়াল ফিচার মঙ্গোলয়েড হেমোলাইটিক ফেসটা আছে, তখন বলবেন আপনারা যে এটা ডেফিনেটলি কেস অফ ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া অর থ্যালাসেমিয়া। তো ক্লিনিক্যালি ডায়াগনোস করার জন্য এটাই লাগে, এটা ছাড়া আর কিছু লাগে না। আমি আবার রিপিট করতেছি, নাম্বার 1 অ্যানিমিয়া, নাম্বার 2 জন্ডিস, নাম্বার 3 স্প্লেনোমেগালি, নাম্বার 4 টা হচ্ছে হেমোলাইটিক ফেস, ফিচার্স অফ হেমোলাইটিক ফেস লাইক ব্রড ফোরহেড, জাইগোম্যাটিক প্রমিনেন্স, মডি কমপ্লেক্সন, তারপর হচ্ছে রিটার্ডেড গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এগুলা থাকবে। সাথে সাথে হচ্ছে হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন থাকবে, হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন সিন্স মেনি ইয়ার্স থাকবে। তো এটা হচ্ছে কমন প্রিপারেশন। তো আপনারা দেখবেন 9, 10, 11 and 12 এই সব মধ্যে ওগুলাই লেখা আছে ক্লিনিক্যাল ফিচার মধ্যে। এন্ড অ্যাবডোমিনাল সোয়েলিং যেটা বলা আছে 10 নম্বর কোশ্চেনে, আপনারা দেখেন অ্যাবডোমিনাল সোয়েলিংটা কিছু না, এটা স্প্লেনোমেগালি, মানে স্প্লেনোমেগালি একটা লাম্প হিসাবে প্রেজেন্ট করেছে, যাকে অ্যাবডোমিনাল সোয়েলিং বলা হয়েছে। এন্ড আমরা পিবিএফ এ পাবো হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া উইথ features of other with pictures of other cells which will be found in hemolysis, like সিস্টোসাইট পাবো আমরা, তারপর হচ্ছে পেন্সিল শেপ সেল পাবো, তারপর হচ্ছে টার্গেট সেলও পাইতে পারি আমরা, সিস্টোসাইট পাবো এটা। এন্ড হচ্ছে এটাকে কনফার্ম করার জন্য কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তো আশা করি যে আমি 9, 10, 11, 12 এই সবগুলা হচ্ছে কভার করে ফেললাম। আপনারা হোয়াট ইজ লাইকলি ডায়াগনোসিস মধ্যে লিখবেন যে it is my the provisional diagnosis is hereditary hemolytic anemia dash দিয়ে thalassemia লিখবেন। how can you confirm it? we can confirm it by investigation of হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। যদি ইনভেস্টিগেশন জিজ্ঞাসা করা হয় তখন তো সবগুলা লিখতে হবে। নাম্বার 1 সিবিসি, দ্যাট ইজ হেমোগ্লোবিন পার্সেন্টেজ। নাম্বার 2 ইজ কমেন্ট অন পিবিএফ, দ্যাট ইজ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া উইথ other cells like cystocytes, target cells, etc. তারপর হচ্ছে এরপরে হচ্ছে এক্সরে স্কল। এক্সরে স্কল মানে থিনিং অফ আউটার টেবল অফ স্কল, ওয়াইডনিং অফ ডিপ্লয়িক স্পেস, হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। তারপরেরটা হচ্ছে যে
কনফর্মেটিটা হচ্ছে hemoglobin electrophoresis in which we will found fetal hemoglobin in case of beta thalassemia measure. এটা ছিল যে ইনভেস্টিগেশন অফ থ্যালাসেমিয়া। তো আশা করি যে এগুলা কভার হয়ে গেছে। কনফার্ম নোট করেন, কনফার্মেটরির মধ্যে লিখবেন আপনারা যে হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তো আজকে এই পর্যন্তই, আমি মোটামুটি আজকে থ্যালাসেমিয়া পর্যন্ত হচ্ছে। নেক্সট ক্লাসে হচ্ছে নেক্সট সেশনে আমরা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া থেকে কন্টিনিউ করব। তো এখানে মোটামুটি লাইকলি ডায়াগনোসিসও বলে দিলাম, ইনভেস্টিগেশনও বলে দিলাম, ক্লিনিক্যাল ফিচারও বলে দিলাম। এখন একটু ট্রিটমেন্টও বলে দেই, যেহেতু ট্রিটমেন্ট তো লাগবে না প্যাথোলজিতে, তবে ট্রিটমেন্টটা আমি বলি একটু যে আপনাদের ইনফরমেশনের জন্য, একটু কনসেপ্টের জন্য। তো এখানে কি হয় যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা হ্যাম্পার হয়, কারণ যে হেমোগ্লোবিনটা কম। তো এখানে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। ব্লাড ট্রান্সফিউশন এমন করে করতে হয় যে সব সময় হিমোগ্লোবিন পার্সেন্টেজটা 10 এর উপরে থাকে, যেহেতু কোনো হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা নরমাল থাকে। এখানে সুপার ট্রান্সফিউশন এবং হাইপার ট্রান্সফিউশনের কথা আছে। সুপার ট্রান্সফিউশন মানে হচ্ছে যে যদি 10 এর উপরে, 10 গ্রাম পার ডেসিলিটারের উপরে রাখার জন্য যদি ব্লাড ট্রান্সফিউশন করা হয় তখন বলা হয় সুপার ট্রান্সফিউশন। এন্ড এটা হচ্ছে স্কেলেটাল ম্যালফরমেশনটা প্রিভেন্ট করবে, বোন উইকেনিংটা প্রিভেন্ট করবে, যার জন্য প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটাও প্রিভেন্ট হবে। বাট বাট যে আমি হাইপার ট্রান্সফিউশনের কথা বললাম। সুপার ট্রান্সফিউশন মানে হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন টু মেনটেন হিমোগ্লোবিন পার্সেন্টেজ অ্যাবাউট 12 গ্রাম পার ডেসিলিটার, এন্ড ইট ইজ ডান টু assure normal growth and development। মানে অন্য নর্মাল লোকের মতোই যদি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে হাইপার ট্রান্সফিউশন করে। তো নাম্বার 1 হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, নাম্বার 2 হচ্ছে আয়রন চিলেটিং এজেন্ট। যেহেতু এখানে অনেক বেশি হেমোলাইসিস হয়েছে, তো হেমোলাইসিস হয়তো অনেক আয়রন রিলিজ হয়। যদি আয়রন ডিপোজিশন হবে লিভারে, তখন হেমোক্রোম্যাটোসিস হবে, সরি হেমোসাইডেরোসিস হবে। আর যদি ওইটা প্যাথোলজিক্যাল ডিজিজ হিসাবে ম্যানিফেস্ট করবে তখন হেমোক্রোম্যাটোসিস হবে। রিমেম্বার, হেমোসাইডেরোসিস ইজ ক্লিনিক্যালি প্রেজেন্ট করে না, বাট হেমোক্রোম্যাটোসিসটা হচ্ছে ক্লিনিক্যালি প্রেজেন্ট করে। এর সাথে সাথে হচ্ছে আইতে ডিপোজিট হইতে পারে আয়রন, মানে রেটিনা গুলাতে, হার্টের কন্ডাক্টিং সিস্টেমে ডিপোজিট হইতে পারে। তো এটা ছিল হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট। তো আয়রন চিলেটিং এজেন্ট মধ্যে ডেসফেরোক্সিয়ামিন, ডেসফেরিপ্রোক্স, ডেসফেরারিডোন, এগুলা হচ্ছে আয়রন চিলেটিং এজেন্ট। সাথে সাথে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হয়, ভিটামিন বি12 সাপ্লিমেন্ট দিতে হয়। এরপরে হচ্ছে যে আর স্প্লেনেক্টমিও লাগতে পারে। যদি স্প্লেনেক্টমি কখন লাগে, যে যদি এক বছরতে 40 থেকে 50 লিটার বেশি ব্লাড দিতে হয় তখন স্প্লেনেক্টমি করতে হয়। অর if there is if there is occurrence of pressure symptoms due to massive splenomegaly, তখন স্প্লেনেক্টমি করা লাগতে পারে। or if there is any condition of hypersplenism, তখন স্প্লেনেক্টমি করা লাগতে পারে। তো এটা ছিল ট্রিটমেন্ট। এন্ড আলটিমেট ট্রিটমেন্টটা হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন মানে হচ্ছে যে একটা কম্প্যাটিবল ডোনারকে খুঁজে হচ্ছে ওর বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা ওই ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালকে দিয়ে হচ্ছে এটা করা যায়। তবে এটা অনেক এক্সপেন্সিভ, মানে এটা হচ্ছে বিএসএমএমইউ তে হয়, ঢাকা মেডিকেল কলেজেও হয়, আর তার ছাড়া আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোথায় হয়। এন্ড এটা ইন্ডিয়াতে হয়, সিঙ্গাপুরে হয়, নেপালেও একটু কম। নেপালেও শুধু একটা নাকি দুইটা ইনস্টিটিউটে আছে। তো এটা ছিল অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট। তো আজকে সেশনটা শেষ, মোটামুটি শেষ করলাম আমি আজকে। মুসা ভাই। জি ভাই, থ্যাংক ইউ। আমি তাহলে ভাই স্ক্রিন শেয়ারটা অফ করে দেই। আচ্ছা ভাই। থ্যাংক ইউ ভাই এত সুন্দর করে আমাদের ক্লাস নেওয়ার জন্য। আমার মনে হয় থ্যালাসেমিয়া এন্ড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আমাদের কারোর আর ইনশাআল্লাহ প্রবলেম থাকবে না। বিশেষ করে আমাদের তো বর্তমান দেশে বা মেয়েদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি খুবই কমন, সেক্ষেত্রে থ্যালাসেমিয়া বর্তমান সময়ে খুব বাড়ছে। তো থ্যাংক ইউ ভাই এত সুন্দর আমাদের বোঝানোর জন্য, এত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আর যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এন্ড আপনারা কেউ যদি ভিডিওটা মিস করে ফেলেন তাহলে আপনারা ইউটিউবেও পাবেন, অ্যাক্সিস মেডিকেল স্কুলে ইউটিউব লিংকে গেলেই আপনারা ভিডিওটা দেখতে পাবেন। এন্ড সবাই ভালো থাকুন, এন্ড প্রফের প্রস্তুতি শুরু হোক অ্যাক্সিসের সাথেই। থ্যাংক ইউ ভাইয়া।
থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ ভাই। আচ্ছা ভাই, তাহলে ইন করে দিচ্ছি। আচ্ছা ভাই। থ্যাংক ইউ ভাই।